করোনা ২-৩ বছর থাকবে, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের এমন বক্তব্যের ব্যাখ্যা চাইলেন চিকিৎসকরা। অদূরদর্শী ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্য, মন্তব্য ওবায়দুল কাদেরের। দেশে করোনায় একদিনে আরও ৪৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩,২০০। পরীক্ষামূলক ওষুধ প্রেসক্রিপশন ছাড়াই বিক্রি হচ্ছে দেদারসে, বাড়ছে ঝুঁকি। রাজধানীতে রেড জোনেও বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। চট্টগ্রামে লকডাউন মানছে না কেউ, ঝুঁকি বাড়ায় ঢাকা থেকে চট্টগ্রাম ও নোয়াখালীর 2টি ট্রেন বন্ধ। টানা ভারী বর্ষণে কক্সবাজারে পাহাড় ধসের আশঙ্কা, মাথা গোঁজার ঠাঁই না থাকায় ঝুঁকি নিয়ে থাকছেন অনেকে। উত্তরাঞ্চলে বেড়েছে নদ নদীর পানি। এবং অস্ট্রেলিয়ার সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সাইবার হামলা, ব্যাহত জরুরি সেবা। বিদেশি রাষ্ট্রের মদদের অভিযোগ প্রধানমন্ত্রীর। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। হালনাগাদ করা সবশেষ ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ ও পরীক্ষা দুটোই ১,০০০ করে কমেছে। এতে এ সময়ে নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে কম, তবে আগের দিনের তুলনায় করোনা জয়ের সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। একই সময়ে নতুন ৪৫ জনকে নিয়ে দেশে কোভিডে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৩৮৮ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে। আগের দিনের তুলনায় ৮০০-র বেশি লোক করোনা জয় করেছে, যা শতাংশের হিসেবে প্রায় ২৯ বেশি। ২৪ ঘন্টায় যোগ হওয়া ২,৭৮১ জনকে নিয়ে দেশে এ রোগে সুস্থ লোকের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪৩,০০০-এ। তাতে শনাক্তের বিচারে সুস্থতার হার কিছুটা বেড়ে হয়েছে প্রায় ৪১%। আগের দিনের চেয়ে ৭ জন বেশি মারা যাওয়ায় ২৪ ঘন্টায় মৃত্যুর হার বেড়েছে ১৫%-এর বেশি। নতুন ৪৫ জনকে নিয়ে দেশে কোভিডে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৩৮৮ জনে। এতে শনাক্তের বিবেচনায় মৃত্যুর হার কিছুটা বেড়ে হয়েছে ১.৩২। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ ৩২ জন, নারী ১৩ জন। বয়স বিভাজনে ১১ থেকে ২০ বছরের ১ জন, ২১ থেকে ৩০ ৩ জন, ৩১ থেকে ৪০ বছর ৪ জন, ৪১ থেকে ৫০ ১০ জন, ৫১ থেকে ৬০ বছর ৯ জন, ৬১ থেকে ৭০ ১১ জন, ৭১ থেকে ৮০ বছরের ৪ জন এবং ৮১ থেকে ৯০ বছরের ৩ জন। সবশেষ ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ ও পরীক্ষা ১,০০০-এর বেশি কমেছে। ১০৮ কমে এ সময়ে নতুন শনাক্ত হয়েছে ৩,২৪৩ জন কোভিড রোগী। তাতে প্রায় ২% কমে শনাক্তের হার হয়েছে ২১.৫৬। মাস্ক পরি, বারবার সাবান পানি দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধুই এবং সামাজিক দূরত্ব বজায় রাখি। সবশেষ ২৪ ঘন্টায় বাসায় মারা গেছেন ১৪ জন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের আজকের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার তোহা খান তামিম। সংখ্যার তুলনায় প্রথম সংক্রমণের দেশ চীনকে অনেক আগেই ছাড়িয়েছে বাংলাদেশ। দিন যত এগোচ্ছে ততই কিন্তু বাংলাদেশের করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে। স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য অধিদপ্তরের আজকের বুলেটিন বিশ্লেষণে। প্রথমে আমরা দেখে নেব গত ২৪ ঘন্টার করোনা পরিস্থিতি। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৫,০৪৫ জনের দেহে এবং আক্রান্ত হয়েছে ৩,২৪৩ জন এবং আজও মৃত্যুবরণ করেছেন ৪৫ জন, সুস্থ হয়েছেন ২,৭৮১ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪২,৯৪৫ জন। গত ৭ দিনের সংক্রমণের হারের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে ১৩ জন ছিল ১৭.১৭%। আজকে ১৯ জন আমরা দেখতে পাচ্ছি যে ২০ থেকে ২৩-এর মধ্যে কিন্তু ওঠানামা করছে যে সংক্রমণের হারটি। আক্রান্তের যদি চিত্রের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম আক্রান্ত হয়েছিল বাংলাদেশে ৮ মার্চ ৩ জন এবং তার ১ মাস পর ১৬৫ জন, এরপরে ১০,০০০ পূর্ণ হয়েছে ৮ মে। সবচেয়ে কম সময়ের মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আক্রান্তের সংখ্যা ১ লাফে ১ লাখ ছুঁয়েছে। ১৮ মার্চ একজন মারা গিয়েছেন। আজকে ১৯ জন আমরা দেখেছি যে ১,৩৮৮ জন মৃত্যুর সংখ্যা। যারা মারা গিয়েছেন তাদের বয়সভিত্তিক বিভাজনে আমরা দেখতে পাচ্ছি যে আজকে পুরুষ মারা গিয়েছেন ৩২ জন এবং নারী মারা গিয়েছেন ১৩ জন। ১১ থেকে ২০ বছর বয়সে মারা গেছেন ১ জন, ২১ থেকে ৪০ বছর বয়সে ৭ জন, ৪১ থেকে ৬০ বছরে ১৯ জন, ৬১ থেকে ৭০ বছরে
11 জন এবং 71 থেকে 90 বছরের 7 জন। আমরা প্রতিদিনই দেখে থাকি যে 50 ঊর্ধ্বদের মধ্যে কিন্তু আসলে মৃত্যুর যে হার সেটি বেশি। তাই বারবার বলা হচ্ছে যারা বয়স্ক ব্যক্তি ঘরের মধ্যে আছেন তাদের বিশেষ যত্ন নেওয়ার জন্য। অযথা আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি যদি মানা যায় তাহলে অবশ্যই এর সংক্রমণের হার কমিয়ে আনা সম্ভব। তো এই ছিল আজকের বিশ্লেষণে। করোনা রোগে পরীক্ষামূলক ওষুধগুলো কোনো প্রেসক্রিপশন ছাড়াই দেদারসে বিক্রি হচ্ছে বিভিন্ন ফার্মেসিতে। বিশেষজ্ঞরা এর ভয়ানক পরিণতির আশঙ্কা করে বলছেন, স্পর্শকাতর এ ওষুধের যথেচ্ছ ব্যবহার হতে পারে মরণঘাতী। এভাবে ওষুধ বিক্রি বেড়ে যাওয়ার পর এখন দায়সারা উত্তর দিয়ে ওষুধ প্রশাসন বলছে প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ বেচাকেনা নয়। আজহার লিমনের রিপোর্ট, ছবি তুলেছেন SM সালাউদ্দিন। ওরাডেক্সন, ডেক্সানেক্স, ডেকাসন কিংবা রোক্সাডেক্স এসব নামেই বাজারে প্রচলিত সংকটাপন্ন পরিস্থিতিতে ব্যবহৃত স্টেরয়েড ডেক্সামেথাসন। করোনা চিকিৎসায় এই ওষুধ কার্যকর এমন খবরের পরই হঠাৎই এর চাহিদা বেড়েছে। এ বিষয়ে খোঁজ নিতেই সরেজমিনে বিভিন্ন ওষুধের দোকানে সময় সংবাদ। ভাই, ডেক্সামেথাসন পাওয়া যায়? না, ওটা এখন পাওয়া যায় না। ওটা কি শেষ হয়ে গেছে? প্রোটেকশন দিন পাতা ছিল, ওইটা কালকে শেষ হয়ে গেছে। তারপর আজকে আবার অর্ডার দিয়েছি, বিকেলে আসবে। সংকট ও অস্বাভাবিক চাহিদার কথা বললেও বেশিরভাগ ক্ষেত্রেই কোনো ব্যবস্থাপত্র চায়নি ফার্মেসিগুলো। তবে দু একজন সচেতন বিক্রেতাও আছে এর মধ্যে। একজন লোকে বলতেছে ঢাকা ফুরিয়ে গেছে। আমি বললাম যে না, আপনার প্রেসক্রিপশন আছে কিনা? তখন বললো না, ডাক্তার আমাকে বলে দিছে। কোভিড-19 চিকিৎসায় আলোচনায় আসা অ্যান্টিপ্যারাসাইড আইভারমেকটিন, এইডস চিকিৎসার ফেভিপিরাভির, ইবোলা নিরাময়ের রেমডিসিভিরের চাহিদাও রয়েছে সমানভাবে। বিক্রেতারা বলছেন সংগ্রহকালে নানা অজুহাত দেখান ক্রেতারা। রাখার জন্য, কারণ শুনি যে মার্কেট ওদা হয়ে যাচ্ছে, পাওয়া যাবে না। প্রেসক্রিপশন দেখে আমি ওনাকে দিচ্ছি, নাহলে আমি তো ভাবতাম যে প্রেসক্রিপশন না হলে তো দিতাম। কি করবেন, এই দেশের মানুষের সাথে এমনই, কোনো কিছুর হিডিক পড়ে গেলে ওটা পিছনে লাগে। এই প্রয়োজনীয় ওষুধটা প্রয়োজনীয় অপ্রয়োজনীয় তারা ঘরে নিয়ে যাচ্ছে এবং আমাদের কাছে খালি হয়ে যাচ্ছে। কোনো প্রতিষেধক আবিষ্কৃত না হয় বিশ্বব্যাপী করোনা রোগীদের উপর নানা ধরনের ওষুধ প্রয়োগ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড, অ্যান্টিভাইরাল সহ প্রায় 60 ধরনের ওষুধ। কিন্তু পরীক্ষামূলকভাবে ব্যবহৃত এসব ওষুধের সফলতা সম্পর্কে পুরোপুরি নিশ্চিত না হয়ে ফার্মেসিগুলো থেকে তা সংগ্রহ করার যে হিড়িক, তাতে কতটা শঙ্কা দেখছেন চিকিৎসকেরা। মানুষজন ব্যবহার করছে, এটা পরিণতি ভয়াবহ হতে পারে, ভয়াবহ। এই যে ডেক্সামেথাসন, এটা তো কোভিড-19 এর কোনো ড্রাগ না। এটা মাইল্ড মডারেট কেসে এবং ডাক্তারের পরামর্শ ছাড়া নিলে ভয়ঙ্কর হতে পারে। এটা স্টেরয়েড, এটা সহজ ওষুধ নয়। ডায়াবেটিক কিটোসিস হয়ে, গ্যাস্ট্রিক আলসার রোগীদের ক্ষেত্রে পেট ফুটা বা পারফোরেশন হয়ে এবং ইনফেকশন ছড়িয়ে গিয়ে অনেক সময় সেপ্টিসিমামে মৃত্যুর কারণ হয়ে দেখা দিতে পারে। ওষুধ প্রশাসন বলছে স্পর্শকাতর এসব ওষুধ বেচা কেনায় কঠোর নজরদারি করা হবে এখন থেকেই। অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড কোনো ওষুধই প্রেসক্রিপশন ছাড়া বিক্রি হয় না। এখন আরো স্ট্রিক্ট হয়ে গেছে। কোভিড মোকাবেলায় কাজ করে এমন ধারণা থেকে চাহিদা বেড়েছে অ্যাজমা ও শ্বাসকষ্টে ব্যবহৃত ওষুধগুলো। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনার আয়ুষ্কাল নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের বক্তব্য সাধারণ মানুষ সহ চিকিৎসকদের বিভ্রান্ত করবে বলে মত চিকিৎসক নেতাদের। তারা এ ধরনের বক্তব্যের ব্যাখ্যা দাবি করেছেন। এদিকে মহাপরিচালকের বক্তব্যকে অদূরদর্শী ও দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিশেষজ্ঞরা বলছেন, বিতর্কে না গিয়ে লকডাউন বাস্তবায়নে সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত। অভিজ্ঞতা অনুযায়ী করোনা পরিস্থিতি 1, 2 বা 3 মাসে শেষ হচ্ছে না। এটি 2 থেকে 3 বছর বা তার চেয়েও বেশি দিন স্থায়ী হবে। বৈশ্বিক মহামারী করোনা নিয়ে এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দু করোনার আয়ুষ্কাল। অনেকে অনেক ধরনের মন্তব্য করলেও চিকিৎসকদের দাবি পূর্ণাঙ্গ ব্যাখ্যার। তারা বলছেন, পরিপূর্ণ বৈজ্ঞানিক ব্যাখ্যা ছাড়া এমন মন্তব্য শুধু সাধারণ মানুষই নয়, বিভ্রান্ত করবে চিকিৎসক সমাজকেও। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা একজন শীর্ষ কর্মকর্তা হিসাবে উনি যে বক্তব্য দিলেন, এটা আসলে কাঙ্ক্ষিত বক্তব্য নয়। WHO এখন পর্যন্ত এই ব্যাপারে কোনো মন্তব্য করে নাই। ভ্যাকসিন আবিষ্কার হলেই কেবল এর একটি সমাধান হতে পারে। এক কথায় ভ্যাকসিন আবিষ্কারও এই করোনার গন্তব্যস্থল। সুতরাং এই প্রেক্ষাপটে এরকম দায়িত্বহীন বক্তব্য জনগণকেও বিভ্রান্ত করে এবং আমরা চিকিৎসক এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা যারা চিকিৎসা পেশায় আছি, আমি মনে করি এই চিকিৎসা পেশায় আমাদের একটি নেতিবাচক প্রভাব পড়বে। কিন্তু এমন ধারণার সমীকরণ কি, এ নিয়ে ভিন্ন মত বিশেষজ্ঞদের। তারা বলছেন, সব থেকে গুরুত্ব দেওয়া উচিত লকডাউন বাস্তবায়নে। হলুদ যে এলাকাগুলো আছে সেগুলোকে দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণ করে সবুজে রূপান্তর করা
আর যেগুলো লাল জোন আছে সেগুলোকে খুব অ্যাগ্রেসিভ মেজার নিয়ে তাদের সংক্রমণ কমিয়ে হলুদ এবং সবুজে নেয়া, যাতে করে বাংলাদেশে করোনার যে প্রভাবটা সেটা যেন সীমিত থাকে। এদিকে সরকারের নীতি নির্ধারণী মহলেও বিষয়টি নিয়ে তৈরি হয়েছে আলোচনা সমালোচনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্বাস্থ্য বিভাগের কোনো কর্মকর্তার অদূরদর্শী ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য জনমনে হতাশা তৈরি হয়েছে। সরকার যখন দিনরাত পরিশ্রম করে মানুষের মনোবল চাঙ্গা রাখার জন্য নিয়মিত প্রয়াস চালিয়ে যাচ্ছেন, করোনা যোদ্ধাদের প্রতিনিয়ত সাহস দিচ্ছেন, তখন স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার করোনার আয়ুষ্কাল নিয়ে অদূরদর্শী ও কাণ্ডজ্ঞানহীন বক্তব্য জনমনে হতাশা তৈরি করছে। আমি এ ধরনের সমন্বয়হীন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য থেকে নিজেদের বিরত রাখার অনুরোধ জানাচ্ছি। তবে পরিস্থিতি আন্দাজ করেও এখনো পরিকল্পনা কাগজে কলমেই। মহাপরিচালক বলছেন, এখনো ছক কষছেন তারা। আমরা বর্তমানে যেভাবে চলছি এইভাবে তো 1 বছর 2 বছর 3 বছর চালা যাবে না। কাজেই হলো কিভাবে এই কোভিড পরিস্থিতির সাথে আমরা বেঁচে থাকতে পারি, কেমন করে কোভিড নন কোভিড রোগী সবাই হলো সেবা পায়। এই যন্ত্রপাতিগুলো যেন সরকারি বেসরকারি সব হাসপাতালে অ্যাভেলেবল থাকে। আরও যে সমস্ত সহজ এবং নতুন যে পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা হয়েছে সেগুলো যদি আমরা চালু করতে পারি। করোনা প্রাদুর্ভাবের 104তম দিনে এসে আক্রান্ত রোগীর সংখ্যা ছাপিয়েছে 1 লাখেরও বেশি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পূর্ব রাজাবাজার লকডাউনের পর করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা কমার পরিবর্তে বরং বেড়েছে। সংক্রমণ রোধে ঘনত্ব বিবেচনায় পরীক্ষামূলক এলাকাটি লকডাউনের পর গত 9 দিনে আক্রান্ত হন 33 জন। বিশেষজ্ঞরা বলছেন, লকডাউন সঠিকভাবে কার্যকরে গাফিলতির কারণেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় পরীক্ষামূলকভাবে 9 দিন আগে লকডাউন করা হয় রাজধানীর পূর্ব রাজাবাজার। কিন্তু যে উদ্দেশ্যে লকডাউন, সেই সংক্রমণ বেড়েই চলেছে এলাকায়। লকডাউনের আগে পূর্ব রাজাবাজার এলাকায় কোভিড আক্রান্তের সংখ্যা ছিল 39 জন। এরপর গত 9 দিনেই আক্রান্ত হয়েছে 33 জন। এতে উদ্বিগ্ন এলাকাবাসী। চেষ্টা করে পারতাছে না, তো ওনাদের গাফলতি আছে, কেন দিচ্ছে ঢুকতে, কেন দিচ্ছে বের হইতে। মেনে চললে, সচেতন ভাবে চলতে পারলে সেটা আমরা তো নেমে যাই, বাসা থেকে বের হয়ে আসি। পদক্ষেপ কঠোরভাবে থাকে তাহলে এটা অবশ্যই সবাই মেনে চলতে বাধ্য এবং আমরা মেনে চলতে বাধ্য। বিশেষজ্ঞরা বলছেন, লকডাউনের উদ্দেশ্য সঠিকভাবে বাস্তবায়ন না হলে কোনোভাবেই আক্রান্তের সংখ্যা কমানো সম্ভব নয়। লকডাউন মানে একটা জায়গায় সমস্ত লোককে গতিবিধি নিয়ন্ত্রণে আনা এবং সেখানে যতগুলো লোক পজিটিভ আছে আগের থেকেই আমরা জানি তাদেরকে ওখানে আইডেন্টিফাই করা। এই ধরনের প্রচারণার সর্বস্ব কর্মকাণ্ড আমাদের কোনো উপকারে আসবে। লকডাউনটি যদি আমরা ঠিকমতো করতে পারি, যেটা আমরা টোলারবাগে দেখেছি, যেটা শিবচরে দেখেছি, সেটি হচ্ছে যে সংক্রমণ কমে আসবে। এদিকে আইডিসিআর বলছে, যেহেতু পরীক্ষামূলকভাবে লকডাউন করা হয়েছে, এর সুফল পেতে 14 থেকে 21 দিন সময় লাগবে। ট্রান্সমিশন যতগুলো কেস আছে প্রত্যেকটা আইডেন্টিফাই করা এবং ট্রান্সমিশন চেইনটাকে ব্লক করে দেওয়া, এই করা হচ্ছে। স্বাভাবিকভাবেই 7 থেকে 10 দিনে ম্যাক্সিমাম ইনফেকশন সাইন সিম্পটমস দেখা যায়। সো রাজাবাজারের ঘটনা একদমই নর্মাল। সম্প্রতি রাজধানীর 45টি এলাকা করোনার সর্বোচ্চ ঝুঁকি হিসেবে রেড জোন চিহ্নিত করা হয়েছে। মুন্নাফ রশিদ, সময় সংবাদ, ঢাকা। কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে চলছে চট্টগ্রামের উত্তর কাট্টলী এলাকার লকডাউন। অবাধে চলাচল করছেন বাসিন্দারা, সেই সঙ্গে প্রবেশ পথগুলোতে প্রশাসনের কোনো নজরদারিও চোখে পড়েনি। তবে কঠোর হওয়ার কথা জানিয়েছে পুলিশ প্রশাসন। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। উত্তর কাট্টলী এলাকাকে রেড জোন ঘোষণা করে তৃতীয় দিনের মতো লকডাউন চলছে, কিন্তু বাস্তবে কোনোভাবেই বোঝার উপায় নেই। নিয়মনীতির তোয়াক্কা না করে অবাধে বিচরণ করছে মানুষ। লকডাউন চলাকালীন অবস্থায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়ার কথা থাকলেও তা পায়নি বলে অভিযোগ এলাকার মানুষের। কাজে যেতে না পারা ও নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দোকান বন্ধ থাকায় ক্ষুব্ধ তারা। আমার মতো অনেক ড্রাইভার আছে, তার ফ্যামিলি আছে, তার সংসার 2-4টা বাচ্চা আছে, সে কিভাবে চলতেছে এই ব্যাপারটা কেউ একবার বলতেছে। কর্মস্থল করতে হবে, নাহলে আমাদেরকে বাসা ভাড়া দিতে হবে, ঘর ভাড়া, তারপর খানা খরচা, এগুলো কে দিবে? শুধুমাত্র দোকানপাটগুলো বন্ধ আর ওই গাড়িওয়ালা বন্ধ, ব্যান গাড়ি বন্ধ, মানে শুধু গাড়ি ঢুকতেছে না, সবই হচ্ছে এখানে। উত্তর কাট্টলী এলাকার 20টি প্রবেশ পথের মধ্যে বাস দিয়ে 14টি পথ বন্ধ করা হয়, কিন্তু একটি তো প্রশাসনের কোনো নজরদারি চোখে পড়েনি। এলাকার ভেতরেও অবাধ চলাফেরা সবার, তবে মানুষকে ঘরে রাখতে কঠোর হওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। দোকানপাটগুলো বন্ধ আছে
আর যেসব জায়গায় কিছু লোক হাঁটাচলা অহেতুক হাঁটাচলা করতেছে ওগুলো বন্ধ করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি। আমাদের মোবাইল টিমগুলো চলমান আছে, বুঝে শুনে বা বল প্রয়োগ করে পাঠিয়ে দেওয়া হবে। এলাকার মানুষজন লকডাউনের নিয়ম মানছে না উল্লেখ করে ওয়ার্ড কাউন্সিলর বলেন সবাইকে খাদ্য সহায়তা দেওয়া হবে। কিছু শ্রেণীর মানুষ আছে যারা এই চিন্তা করছে যে শুধু আমাদের এলাকা কেন লকডাউন হবে, অন্য এলাকাগুলা খোলা, এটা তারা মেনে নিতে পারছে না। আমাদের প্রশাসনের ভাইদের আরেকটু তদারকিটা আরেকটু গতিশীল করতে হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 41টি ওয়ার্ডের মধ্যে 10টিকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে উত্তর কাট্টলী ওয়ার্ডই প্রথম লকডাউন কার্যকর করা হয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। করোনা ভাইরাসে মৃতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। শুক্রবার জুমার নামাজ শেষে মোনাজাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এ সময় দেশ ও বিশ্ব থেকে করোনা মুক্তি ও আক্রান্তদের সুস্থতা কামনা করা হয়। সমর্পিত দুহাত, মহাসংকটের এই সময় পানাহা চাইতে নিজেকে সঁপেছেন সৃষ্টিকর্তার কাছে। অসহায় মানুষের সব চাওয়াই বিশ্বজাহানের স্রষ্টার প্রতি। ইতিমধ্যে অদৃশ্য ভাইরাস কেড়ে নিয়েছে যাদের, তাদের মাগফিরাত কামনা করে আর নিজ জাতি ও বিশ্বের সকল মানুষের কল্যাণ কামনায় জুম্মার নামাজ পরবর্তী মোনাজাতে অংশ নিয়েছে হাজারো মুসল্লি। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে এই বিশেষ মোনাজাতে সদ্য প্রয়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ সহ এযাবৎকালে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সকল সংসদ সদস্য, রাজনীতিবিদ, চিকিৎসক, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, কর্মচারী সহ সকলের আত্মার মাগফিরাত কামনা করা হয়। সমস্ত মুসলিম জাহানের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের সবাইকে এই করোনা ভাইরাস থেকে হেফাজত করেন। সবাই আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করতেছি যে আল্লাহ এই আযাব থেকে, এই করোনা ভাইরাস থেকে আমাদের বাংলাদেশকে মুক্ত করো এবং সারা বিশ্বকে মুক্ত করো। মহান আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত এই বিপদ থেকে মানুষকে পরিত্রাণ দিবেন, এমন প্রত্যাশার কথা ব্যক্ত করলেন সকল মুসল্লি। আমরা এমন একটা সকাল আশা করি আল্লাহর কাছে, যিনি আগামীকাল সকালে আমরা শুনতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে করোনা মুক্ত পৃথিবী একটা উপহার দিয়েছে। আত্তাদাররু ইলাল্লাহ, আল্লাহর নিকটে অনুনয় বিনয় করা, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ফিরে আসা, আল্লাহর নিকট তওবা করা, সমস্ত গুনাহ থেকে, সমস্ত পাপ থেকে, সমস্ত অন্যায় অশ্লীলতা থেকে ফিরে আসতে হবে আমাদেরকে। আমরা যেন আগের মতো স্বাভাবিকভাবে চলতে পারি। এর আগে শারীরিক দূরত্ব মেনে মসজিদে প্রবেশ ও জুম্মার নামাজে অংশগ্রহণ করেন মুসল্লিরা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। দিনের রাজধানীতে বাড়ছে ব্যস্ততা, গাড়ি ছুটছে, অফিস খুলছে। করোনার ভয় পাশ কাটিয়ে আপাত দৃষ্টিতে সব স্বাভাবিক মনে হলেও রাতের চিত্র তার উল্টো। স্বপ্ন ভাঙার কষ্ট বুকে চেপে রাজধানী ছাড়ছেন অসংখ্য মানুষ। এতদিনের চেনা শহর ছেড়ে আবারও ফেলে আসা গ্রামের পানে যাত্রা, পেছনে যে ভয়, হতাশা আর অনিশ্চয়তা। ফয়সাল মুর্শিদের রিপোর্ট, ছবি তুলেছেন নয়ন অরণ্য। প্রতিটা রাতের আঁধার শেষ হয় একটা সুন্দর ভোরের প্রত্যাশায়। মহামারী করোনা ভাইরাসের এই কঠিন সময়ে হয়তো একদিন চলে যাবে, কিন্তু দীর্ঘ বছরের যাপিত জীবন বা যাপিত অভ্যাস ছেড়ে আবার সবকিছু নতুন করে শুরু করার গল্পের পেছনে যে দীর্ঘশ্বাস আর হতাশা লুকিয়ে আছে তার খোঁজ পায় কজনা। খারাপ লাগবে, কিছুই করার নাই। পেটে ভাত না থাকলে তো এই জায়গা বাড়িওয়ালারা ভাড়া, এই 2 মাসে ভাড়া পাইব, কিছু মাপ ঠাপ চাইয়া, কিছু কম টম দিয়া। তখন মধ্যরাত, রাজধানীর হাতির ঝিল, পাগলা মাজার গলি। দীর্ঘ 50 বছরের সংসার তখন পিকআপে তোলা প্রায় শেষ। মোহাম্মদ আলাল শরীফ শেষবারের মতো দেখে নিচ্ছেন সবকিছু। যে শহরে কেটেছে জীবনের এতগুলো বছর, ছেড়ে যাবার মুহূর্ত তাই ভীষণ বিষণ্ণতায় ঘেরা। 50 বছর যদি থাকি আমি, তারপরে শহরটা আমার নিজের হয় নাই। মহামারী করোনা ভাইরাস জীবনে যার প্রভাব ভয়ঙ্করতম, কিন্তু জীবিকায় তার প্রভাব কম কিসে। করোনার ভয়াল থাবায় বিপর্যস্ত তাই মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তরাও। কেউ চাকরি হারিয়েছেন, কেউ বা বেতন পাচ্ছেন অর্ধেকেরও কম। তাই বাধ্য হয়েই অনিশ্চিত ভবিষ্যৎ জেনেও গ্রামে ছুটছেন অনেকেই। সবাই বাড়িতে কান্নাকাটি করতে আছে, এভাবে চলে যা। আমার মেয়ে বছর এসএসসি পরীক্ষা দিয়েছে, পাশ করছে। ওর ইচ্ছা ছিল যে জন্ম ঢাকায় সবকিছু করব, এখন তো পারতে আসি না, কাজ কাম নাই। দেখা যায় যে এইখানে থাকলে ঘর ভাড়ার তো মাস শেষ হইলেই দিতে হয়, বাড়িতে গেলে ওই ঘর ভাড়ার টাকাটা দিয়েও তো নিজেরা চলতে পারবে। প্রভাব পড়েছে ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকায়ও। দীর্ঘদিনেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় গ্রামের পানে মানুষ। কষ্ট তো অবশ্যই লাগবো, জন্ম জায়গায়। ওখানে গিয়ে ওখানে দেখি আল্লাহ কি করে। খুব খারাপ লাগছে। আমি এই এলাকায় 13-14 বছর থাকি,
খুব মায়া লাগতেছে এবং যাইতে ইচ্ছে করে না, তারপর এখন করোনার প্রভাবে যাইতেছি। ভাড়া দিতে না পারায় বাসা ছাড়ছেন ভাড়াটিয়ারা। তার প্রভাবও কি কম পড়ছে? যাদের ভাড়ার টাকায় সংসার চলে, মাসের পর মাস ঝুলছে বাসা ভাড়ার বিজ্ঞাপন, শুধু নেই ভাড়াটিয়া। ভাড়া হচ্ছে না, ভাড়াটিয়ারা আসে না এখন, অনেকে দেশে চলে যেতেছে, ভাড়া দিতে পারতেছে না, ব্যবসা বাণিজ্যের সমস্যা। করোনা উত্তর পৃথিবী হয়তো আবারও সুন্দর হবে, হয়তো পুনরায় নতুন করে বাঁচবে মানুষ, কিন্তু জীবনের এই বেলায় হঠাৎ পাওয়া ধাক্কা সামলে একদিন ঠিকই ঘুরে দাঁড়াবেন সবাই। আশা করাই যায়, কারণ আশায় বাঁচে মানুষ। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। টানা ভারী বর্ষণে কক্সবাজারে দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। ঝুঁকি নিয়ে পাহাড়ে বসবাসকারীরা বলছেন, কোথাও মাথা গোঁজার ঠাঁই না থাকায় পাহাড়ি তাদের আশ্রয়স্থল। তবে ঝুঁকিতে থাকা বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে আনতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসন। সজ্জুদ্দিন রুবেলের রিপোর্ট। বর্ষা মৌসুমে টানা ভারী বৃষ্টিপাত, সাগর উত্তাল, ৩ নম্বর সতর্কতা সংকেত জারি। গত কয়েকদিন ধরে কক্সবাজারে চলছে এই অবস্থা। সর্বোচ্চ ৩০৭ মিলিমিটার বৃষ্টিপাতও রেকর্ড করা হয়েছে। তাই পাহাড় ধসের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। টানা কিছুদিন যদি বৃষ্টিপাত হয় তাহলে পাহাড়গুলো কিছুটা আগলা হয়ে পড়ে, আর লাস্ট 2 দিন যে ভারী বৃষ্টিপাত হচ্ছে এটির কারণে আমাদের পাহাড় ধসের সমূহ সম্ভাবনা আছে। জেলায় ঝুঁকিপূর্ণ পাহাড় রয়েছে ৬২টি, যেখানে বসবাস করছে লক্ষাধিকের বেশি মানুষ। তারা বলছে, স্থায়ী কোনো বাসস্থান না থাকায় অভাব অনটনের কারণে জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়েই বসবাস। গরিব লোক আমাদের কোনো চেষ্টা কোনো জানা সম্মুখী নাই, আমরা পাহাড়ে থাকি। এখানে স্থানীয় হয়ে গেছে, কিন্তু বৃষ্টি আসলে চলে যায় আর কি। ঝুঁকির জন্য আমরা চলে যাচ্ছি বেশি বৃষ্টি হলে। বর্ষা মৌসুমে পাহাড় ধসের আশঙ্কার কারণে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো শনাক্ত করে বসবাসকারীদের সচেতন করছে ফায়ার সার্ভিস। বৃষ্টি হলে সমস্যা আমরা অ্যাওয়ারনেস করার জন্য, মাইকিং করার জন্য ফায়ার সার্ভিসের টিম সকাল বিকেল নেমে যায়। স্কুল বা কলেজ বা মাদ্রাসায় আমাদের জেলা প্রশাসকের নির্দেশ মোতাবেক ওইখানে তাদেরকে হস্তান্তর করি। জেলা প্রশাসনের কর্মকর্তা জানালেন, ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের সরিয়ে নিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যারা এখান থেকে উঠতে চায় না তাদেরকে এখান থেকে সরানোর ব্যাপারে আমরা তাদেরকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাদেরকে বুঝিয়ে আমরা সরিয়ে নিচ্ছি। কক্সবাজার শহর সহ 60টি উপজেলাতে গত 10 বছরে পাহাড় ধসে মৃত্যু হয়েছে 2 শতাধিক মানুষের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তরাঞ্চলের নদ নদীর পানি বাড়তে শুরু করেছে। সে সঙ্গে কোথাও কোথাও নদী ভাঙনও দেখা দিয়েছে। এ অবস্থায় চলতি মাসের শেষে আগাম বন্যার আশঙ্কা করছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। গত কয়েকদিন ধরেই পানি বাড়ছে ব্রহ্মপুত্র সহ কুড়িগ্রামের বিভিন্ন নদ নদীতে। ব্রহ্মপুত্র নদের চিলমারি পয়েন্ট ও নুনখাওয়া পয়েন্টে পানি বেড়েছে। এরই মধ্যে চরাঞ্চলের বেশ কিছু গ্রামে পানি উঠতে শুরু করেছে। চলতি মাসের শেষ দিকে বন্যার আশঙ্কার কথা জানিয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। ইতিমধ্যে আমরা বন্যার সংকটের তথ্য দিয়ে আমরা জনগণ সহ প্রশাসনকে সবাইকে অবহিত করতেছি এবং আমাদের যে অবকাঠামো বা বিভিন্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ বিভিন্ন অবকাঠামো আছে এগুলোতে আমরা নজরদারি রাখতেছি এবং যে কোনো প্রয়োজনে তাৎক্ষণিক আমরা ব্যবস্থা গ্রহণ করব। টানা কয়েকদিনের বৃষ্টিতে গাইবান্ধায় প্রায় সব নদ নদীর পানি বেড়েছে। এতে আতঙ্কে রয়েছেন বন্যা কবলিত এই এলাকার মানুষ। আমাদের এখানে ভাঙ্গা ধরছে, এখনই ভাঙ্গা ধরছে, এই সাইডে ভাঙ্গা ধরছে। আমাদের এখন কি করব, কি সমাচার, এটা কোনো পাইতেছি না। টেনশনতে মনে করেন যে রাতে ঘুম ধরে না। সিরাজগঞ্জে নদী ভাঙনের আতঙ্ক কাটিয়ে উঠতে না উঠতেই বন্যার আশঙ্কায় দিশেহারা যমুনার তীরবর্তী মানুষ। আগামী কয়েকদিন যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। ভরা মৌসুমে কেনাবেচায় জমে উঠেছে নওগাঁর আমের আড়তগুলো। ল্যাংড়া, খিরসাপাত, নাগফজলি ও আম্রপালি আমের আমদানি বেড়েছে বাজারে। আমের ভালো দাম পাওয়ায় খুশি বাগান মালিকরা। এবারও প্রায় 1000 কোটি টাকার আম বেচা কেনার আশাবাদ স্থানীয় ব্যবসায়ীদের। নওগাঁ থেকে এমআর রকেট রিপোর্ট। গাছ থেকে নামানো আম বিভিন্ন যানবাহনে করে বিক্রির জন্য আনা হচ্ছে নওগাঁ সাপাহারে পাইকারি বাজারে। সড়কের দুপাশে সারি বেঁধে চলছে ক্রেতা বিক্রেতার হাকডাক। সুস্বাদু জাতের খিরসাপাত, ল্যাংড়া, গোপালভোগ, নাগফজলি ও আম্রপলি আমের সমারোহ বেড়েছে। এবার আমের কাঙ্ক্ষিত দর পাওয়ায় খুশি বাগান মালিকরা। খিরসা আম নিয়েছি, বাজার মোটামুটি ভালোই। আম 2800 থেকে 3000 বলতেছে। অনেক আমের দাম পাচ্ছি আমরা।
আমরা ন্যাংরা আমের দাম 18 থেকে 2000 2200 পর্যন্ত আমরা পাচ্ছি। এরকম দাম পারে আমরা খুশি হব। প্রতিমূল ল্যাংরাম 1800 থেকে 2000, খিসাপাত 2800 থেকে 3200 টাকা, নাকফজলি 1900 থেকে 2000 ও আম্রপলি বিক্রি হচ্ছে 2500 টাকায়। আমের ধরনটা মোটামুটি ভালোই আছে, কিন্তু আমের সংখ্যা কম, বাজারে খুব কম আসতেছে, এই জন্য দাম বেশি। কিন্তু আমরা যেখানে নিয়ে বিক্রি করতেছি ওইখানে দাম পাওয়া যাচ্ছে না। গতবারের তুলনায় এবার অনেক বেশি বিধায় আমাদের এই এলাকার অত্র এলাকার কৃষকের আমটা পোষায় যাচ্ছে। আমের দর বেশি পাওয়ায় এবার জেলায় প্রায় 1000 কোটি টাকার বেচাকেনা হবে বলে আশা ব্যবসায়ী সমিতির নেতার। আমের বাজার খুব ভালো যাচ্ছে। গতবারে যা আম কিনা বেচা হয়েছে তার থেকেও এবারে অনেক বেশি বেচা কিনা হবে এবং অনেক বেশি টাকা পাবে কৃষকেরা। এবার নওগাঁয় 25,000 হেক্টর বাগান থেকে 3.5 লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা কৃষি বিভাগের। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। নীতিমালার কারণে প্রণোদনা থেকে বঞ্চিত হচ্ছেন উত্তরাঞ্চলের প্রান্তিক খামারিরা। করোনা বিপর্যয় থেকে কৃষি খাতকে রক্ষায় প্রধানমন্ত্রী ঘোষিত 5,000 কোটি টাকার মধ্যে ডেইরি শিল্পের জন্য উপবরাদ্দ রয়েছে 1,100 কোটি টাকা। ছোট খামারিদের অভিযোগ, নীতিমালা শিথিল বা পরিবর্তন করা না হলে ঋণ সুবিধা থেকে বঞ্চিত হবেন তারা। তারিকুল ইসলামের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। মহামারী করোনার কঠিন সংকটের মুখে উত্তরাঞ্চলের খামারিরা। একদিকে চাহিদার পাশাপাশি কমেছে দুধের দাম, আরেকদিকে পশু খাদ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি দিশেহারা করে তুলেছে এ অঞ্চলের খামারিদের। করোনাকালীন বিপর্যয় থেকে পুরো কৃষি খাতকে রক্ষায় প্রধানমন্ত্রীর 5,000 কোটি টাকার প্রণোদনা ঘোষণায় কিছুটা স্বস্তি ফিরেছিল খামারিদের মনে। মোট বরাদ্দের মধ্যে ডেইরি শিল্পের জন্য রয়েছে 1,100 কোটি টাকা, কিন্তু নীতিমালার কারণে সেই স্বস্তি উবে গেছে কর্পূরের মতো। খামারি যদি 5 লক্ষ টাকা ঋণ নেয় তাহলে তাকে 30,000 টাকার উপরে আর কি এর কিস্তি দিতে হবে। তো খামারি দুধ বিক্রি করবে কি আর কিস্তি দিবে কি? যেহেতু আপৎকালীন সময়ের ঋণ, এটাতে আপনার এইটাকে পরিশোধ করতে গেলে একটু দীর্ঘ সময় দেওয়ার প্রয়োজন আছে। পশুখাদ্য ক্রয় ও শ্রমিক মজুরির জন্য চলতি মূলধন হিসেবে ঋণ বিতরণের নির্দেশনা থাকায় নিজেরা খাদ্য তৈরি করে পশুদের খাওয়ান এমন ছোট ছোট খামারিরা বাদ পড়ার আশঙ্কায় রাস্তায় নেমেছেন। 1 লিটার দুধ উৎপাদন করতে 33-35 টাকা খরচ হয়। যে ভুসি ছিল 900 টাকা, সে ভুসি হচ্ছে 1500 টাকা। যে ফিট ছিল 650, সেটা হচ্ছে 700 টাকা। আমরা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। দুধের দাম বাড়ে নাই, দুধ নেয় না, দুধ ফেলে দিতে হয়। সরকার প্রণোদনা দিছে, কিন্তু বিভিন্ন অফিসারের কারণে আমরা সেটা পাচ্ছি না। খামারিদের শর্ত শিথিলের দাবির সঙ্গে একমত প্রাণী সম্পদ কর্মকর্তা। প্রান্তিক খামারিদের এই সুযোগটা দেওয়া হয়, এইটা কিন্তু পোল্ট্রি এবং ডেইরি অ্যাসোসিয়েশনের তাদের দাবি। প্রণোদনার যে সুযোগটা, সময়টা বাড়ানো হয় এবং শর্ত যেন আরো শিথিল করা হয়। ঋণের বিপরীতে মর্টগেজ এবং 18 মাসের ঋণ পরিশোধের শর্ত শিথিল করা না হলে কেবল বড় খামারিরাই এই সুবিধা পাবেন, আর ছোট খামারিরা হবেন বঞ্চিত। একথাও স্বীকার করছেন প্রাণী সম্পদ কর্মকর্তা। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনা 2-3 বছর থাকবে, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের এমন বক্তব্যের ব্যাখ্যা চাইলেন চিকিৎসকরা। অদূরদর্শী ও দায়িত্বজ্ঞানহীন মন্তব্য ওবায়দুল কাদেরের। দেশে করোনায় একদিনে আরও 45 জনের মৃত্যু, নতুন শনাক্ত 3,200। পরীক্ষামূলক ওষুধ প্রেসক্রিপশন ছাড়াই বিক্রি হচ্ছে দেদারসে, বাড়ছে ঝুঁকি। রাজধানীতে রেড জোনেও বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। চট্টগ্রামে লকডাউন মানছে না কেউ, ঝুঁকি বাড়ায় ঢাকা থেকে চট্টগ্রাম ও নোয়াখালীর 2টি ট্রেন বন্ধ। টানা ভারী বর্ষণে কক্সবাজারে পাহাড় ধসের আশঙ্কা, মাথা গোঁজার ঠাঁই না থাকায় ঝুঁকি নিয়ে থাকছেন অনেকে। উত্তরাঞ্চলে বেড়েছে নদ নদীর পানি। এবং অস্ট্রেলিয়ার সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সাইবার হামলা, ব্যাহত জরুরি সেবা, বিদেশি রাষ্ট্রের মদদের অভিযোগ প্রধানমন্ত্রীর। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।